KTV Originals। আজ সোমবার একেবারে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং তার সঙ্গে গুজরাট টাইটান্সের আজ খেলা রয়েছে একেবারে ঘরের মাঠে। KKR এর কেমন পারফরমেন্স হয় এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ যে খেলা তার খুঁটিনাটি সম্পর্কে আমরা জানবো। আমাদের সঙ্গে অপর স্টুডিও থেকে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, কলকাতায় তুমি জানো যে নাইট রাইডার্সের খেলা মানেই কলকাতার এই অঞ্চলে আমাদের অফিস যে অঞ্চল ওই পুরোটা জায়গা জুড়ে একটা সাজো সাজো রব থাকে। কিন্তু নাইট রাইডার্স আনফর্চুনেটলি এমন একটা সময় খেলাটা হচ্ছে যখন গতবারে চ্যাম্পিয়ন হয় নাইট রাইডার্স মোটেই ভালো অবস্থায় নেই। আর তাই তুমি যে কোনো কাউকে কলকাতায় যদি জিজ্ঞেস করো তারা বলবে মাঠে যাচ্ছি কিন্তু খুব একটা কিছু আশা করছি না। এমন একটা জায়গায় নাইট রাইডার্স নিজেদের নিয়ে গেছে। 1 নম্বর টিমের সঙ্গে আজকে খেলবে গুজরাট টাইটান্স আর কলকাতা 6। সো বেসিক্যালি 1 ভার্সেস 6 লড়াই। আর এই গুজরাট টাইটান্সের সঙ্গে আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত এত বছরের IPL-এ কলকাতা খেলেছে মাত্র 3টে ম্যাচ। কলকাতা KKR 259টা ম্যাচ খেলেছে আজ পর্যন্ত IPL-এ। গুজরাট টাইটান্স হয়তো পরের দিকে এসছে কিন্তু মাত্র 3টে ম্যাচ খেলেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে গুজরাট টাইটান্সের যিনি ক্যাপ্টেন এবং টিমটাকে যিনি চালনা করছেন তিনি সেই শুভমান গিল কে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে তিনি খেলতেন। কলকাতা থেকে ভেঙ্কটেশ আয়ারকে ধরে রাখার জন্য তাকে ছেড়ে দিয়েছিল। ইতিহাস বলে যে নাইটরা যাদের ছেড়ে দেয় তারা এসে দ্বিগুণ উৎসাহে একটা যেন প্রতিশোধ নিয়ে যায় ইডেন গার্ডেন্সের বুকে। আজকে কি তাই হবে? কেউ জানে না। যদি হয় কলকাতার পক্ষে ভয়ঙ্কর হবে। গতবারে চ্যাম্পিয়ন তারা রীতিমতো বেশ খারাপ অবস্থা এবং বেশ কিছু চেঞ্জ আজকে হবে বলে মনে হচ্ছে। স্পিনের বিরুদ্ধে রেকর্ড খুব খারাপ, রান রেট খুব খারাপ। কলকাতাকে বাঁচিয়ে রেখেছে তার পেসার এবং স্পিনাররা। কলকাতাকে এখনও ICU-তে রেখে দিয়েছে মোটামুটি। ICU থেকে কলকাতা জেনারেল বেডে আসা যাওয়া করে, কখনো যেতে আবার বেশিরভাগ সময় হেরে যায়। আপাতত আমি ময়দানে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধি কলকাতা টিভি অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমি একটু জয়জ্যোতিকে বলবো একদম যেদিক দিয়ে নাইটরা ঢোকেন তার সামনে সম্ভবত দাঁড়িয়ে আছে। জয়জ্যোতি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি আমরা উৎসাহে দাঁড়িয়ে আছেন। এখান দিয়ে নাইটদের বাসটা আসলে ঢোকে, এই জায়গা দিয়ে নাইটদের বাসটা ঢোকে। সবাই এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে আছেন এবং নাইট রাইডার্সে খেলা দেখবেন। IPL-এ প্রচুর মহিলারা আসেন, প্রচুর বাচ্চারা আসে। শাহরুখ খান কি আজকে আসবেন? কোনো খবর নেই। শাহরুখ খান টিম এত খারাপ খেলতে শুরু করেছে যে শাহরুখ আসবেন কি না কেউ শিওর নয়। আজকে এই আপনারা জানেন যে যারা একটু ফলো করেন যে ইডেন গার্ডেন্সে একটা ঘন্টা বাজানোর প্রচলন আছে খেলার আগে। সেই ঘন্টাটা বাজাবেন আজকে আশিস নেহরা, যিনি কিনা গুজরাট টাইটান্সের কোচ। আর আজকে যিনি ম্যাচ রেফারি তার নাম রাজীব শেঠ। তিনি বাংলার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন টিমের একজন সদস্য ছিলেন। কিন্তু এই সব আয়োজন সম্পূর্ণ। কলকাতা কি জিতবে? প্রশ্ন হচ্ছে কলকাতা কি কিছু টিমে বদলাবে? কারণ কলকাতার যা পরিস্থিতি তাতে কলকাতা কিন্তু বেশ বিপন্ন অবস্থা। আমার কাছে কিছু স্ট্যাটস আছে, সেগুলো নিশ্চয়ই বলবো, কিন্তু তার একবার চেষ্টা করি জয়জ্যোতি ঘোষকে ধরার। জয়জ্যোতি, কি তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? জয়জ্যোতি শুনতে পাচ্ছ কি? জয়জ্যোতি ঘোষ বোধহয়, আমার মনে হচ্ছে সংযোগ বোধহয় হয়তো শুনতে পাচ্ছি। গৌতম দা, হ্যাঁ বলো, কি পরিস্থিতি বলো। শুনতে পাচ্ছি গৌতম দা। পরিস্থিতি কি ওখানে বাতাবরণটা একটু বলো। শুনতে পাচ্ছি। ম্যাচের আগে ওখানকার লাইভ বাতাবরণটা একটু আমাদের বলো। এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টিম বাস 5:43 এখন ঘড়িতে সময়। এবং এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের টিম বাস চলে এসে এবং সামনে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট অনুরাগীরা ঢাক বাজিয়ে তাদের আমন্ত্রণ জানাচ্ছে। তবে এটা বলে রাখা ভালো যে এই মুহূর্তে পয়েন্টস টেবিল যদি দেখা যায় তাহলে পয়েন্টস টেবিলের দিক থেকে কিন্তু কলকাতা 7 নম্বরে, যেখানে গুজরাট 1 নম্বরে। আর তার আগে তরজা চলছে এই ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে। বলা হচ্ছিল যে
উইকেট স্লোয়ার সাইডে থাকবে। তবে গতকাল পর্যন্ত যেটা খবর, উইকেটের সবুজ আভা রয়েছে, সেটা নিয়ে একটা মনোমালিন্য চলছে দুতরফে, সিএবি এবং নাইট রাইডার্সের মধ্যে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা। তবে এখানে একটা প্ল্যাকার্ড, এবং অনেকেই যেটা বলছেন যে গুরবাজকে কেন নেওয়া হচ্ছে না, গুরবাজকে একটা সুযোগ দেওয়া হোক, কারণ এর আগে বারবার জয়জ্যোতি যেটা বলছিল গুরবাজকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, এটা নিয়ে নাইট রাইডার্সের টিম নিয়ে প্রচুর অসন্তোষ। আর এখন কি জানেন তো, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবার কিছু না কিছু বক্তব্য থাকে এবং অনেক সময় খুব লজিক্যাল বক্তব্য থাকে। আমাদের অনুষ্ঠানে যারা ফোন করেন তারা আমরা দেখি যে তারা যে কথাগুলো বলছেন সেটা কিন্তু সাংবাদিকদের কথা বা ক্রিকেটারদের কথা, যেগুলো খুব জেনুইন কথা। আর এই যে ওপরে আছে রাসেল, এই রাসেল সম্পর্কে সবচেয়ে বেশি ক্ষোভ আছড়ে পড়ছে। এই গোটা টুর্নামেন্টে এখন অবধি রাসেল 39টা বল করেছেন আর 31টা বল খেলেছেন। ভাবতে পারেন এই গোটা নাইট রাইডার্স এতগুলো ম্যাচ খেলেছে। আন্দ্রে রাসেল, যিনি কিনা একটা সময় কেকেআরের অরণ্যদেব ছিলেন, তিনি গোটা টুর্নামেন্টে মাত্র 39টা বল করেছেন আর 31টা বল খেলেছেন, রান করেছেন 54। স্পিনের বিরুদ্ধে কেকেআর বারবার করে বলছিল একটু স্পিনিং উইকেট দিতে। আমি যে স্ট্যাটসটা দেখছি স্পিনের বিরুদ্ধে কেকেআরের, সেটাকে ভয়াবহ বললে কম বলা হয়। এমনিতে কেকেআরের রান রেট এই আইপিএলে যে 10টা টিম খেলছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ। আইপিএলের 10টা টিম খেলছে, রান রেট হচ্ছে, স্কোরিং রেট 9.05, 10টা টিমের মধ্যে সবচেয়ে খারাপ। স্পিনের বিরুদ্ধে সেকেন্ড লোয়েস্ট অ্যাভারেজ, রান রেট কত 8.4, আর পার রানের অ্যাভারেজ হচ্ছে 24.9। সবচেয়ে নিচের দিকে যে দলগুলো তাদের স্পিনের বিরুদ্ধে এরকম অ্যাভারেজ থাকে। এবং সবচেয়ে প্রবলেম দেখুন, টিমের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, যিনি এই টিমের এই মুহূর্তে সেরা ব্যাটসম্যান, তিনি প্রথম 15 জন ব্যাটসম্যানের তালিকাতেই নেই। মানে আমি কোয়ালিটেটিভ জাজমেন্ট বলছি না, কোয়ান্টিটেটিভভাবে প্রথম যে 15 জনের তালিকা, সেই 15 জনের মধ্যে তিনি অজিঙ্ক্য রাহানে নেই। মানে কেকেআরের বেস্ট ব্যাটসম্যান যিনি, তিনি প্রথম 15 জনের মধ্যেই পড়েন না। টিমটার ব্যাটিংয়ের কী হাল হয়েছে এটা থেকেই বুঝবেন। ভেঙ্কটেশ আয়ার, যাকে কিনা 23 কোটি টাকা দিয়ে রাখা হয়েছে, যার জন্য একটা সময় শুভমন গিলকে ছেড়ে দেওয়া হয়েছে, ফিল সল্টকে ছেড়ে দেওয়া হয়েছে, মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়া হয়েছে, তার রান তিনি 3টে ইনিংসে 10-এর নিচে রান করেছেন। আমি রাসেলের রানটা একটু ভুল বলেছি, 34 রান হবে, আর স্কোরিং রেট 110। ভেঙ্কটেশ আয়ার গত বছর অ্যাভারেজ ছিল 46, সেটা নেমে হয়েছে 28। এই স্ট্যাটসগুলো কেকেআর ব্যাটিংয়ের কী অবস্থা এবং কেন কেকেআর বিপন্ন সেটা কিন্তু আপনাদের বলে দেয়। প্রবলেম হচ্ছে যে একটা টিম যখন খারাপ খেলে তার মধ্যেও অনেক সময় একটা আলোর আভা থাকে। এই ধরুন মনে করুন রাজস্থান রয়্যালস খুব খারাপ খেলছে, প্র্যাকটিক্যালি প্রতিযোগিতা থেকে চলে গেছে, কিন্তু তাদের একটা 14 বছরের ছেলে সুরিয়াস রঘুবংশীয়ন খেললো, পরের দিন টাইমস অফ ইন্ডিয়া হেডলাইন করেছে, সারা ভারতবর্ষের কাগজ, চ্যানেল, আন্তর্জাতিক চ্যানেল সবাই তাকে নিয়ে, বিবিসি তাকে নিয়ে শো করেছে। কেন না, একটা 14 বছরের ছেলে নেমে আইপিএল ইতিহাসে প্রথম বলে 6 মেরে দিচ্ছে, কখনো হয়নি। এতে কি হয়, যে ফ্র্যাঞ্চাইজি তারা হয়তো পয়েন্ট তালিকা আগে নেই, কিন্তু তারা যখন একটা 14 বছরের অচেনা ছেলেকে নামিয়ে দিয়ে সেই ছেলেটা ক্লিক করে যায়, একটা 17 বছরের ছেলে এসে কোথাও খেলে, 19 বছরের ছেলে এসে খেলে, তখন সেই ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট তালিকার বাইরেও একটা জায়গা যোগ হয়ে যায় যে এরা হয়তো পয়েন্ট তালিকায় পিছিয়ে আছে কিন্তু অন্য জায়গাটা করছে। এবারের কেকেআরের সমস্যা হচ্ছে কেকেআর কোনো কিছুর মধ্যেই নেই। না কেকেআরে কোনো বাংলার কোনো প্লেয়ার আছে, না কেকেআর কোনো টিনেজারকে তুলে এনেছে যারা সারা ভারতবর্ষ অবাক হয়ে বলছে যে বাবা এই বয়সে কী করে এই ক্রিকেট খেলে, না কেকেআর ভালো খেলছে। প্রবলেমটা হয়ে গেছে সব দিক দিয়ে। আর এই যে বলছেন সিএবির সঙ্গে সম্পর্ক খারাপ, যেটা জয়জ্যোতি বললো একদম তাই। এবার যদি সিএবি তাদের টার্নিং উইকেট দেয়, ওরা যেটা চাইছিল, আমি এক্ষুনি যে স্ট্যাটসগুলো বললাম সেটা শুনে কি মনে হচ্ছে যে টার্নিং উইকেটে নাইটদের খুব আশা আছে? খুব অবাকই লাগবে দেখলে, যে কারণ স্ট্যাটিস্টিক্স তো মিথ্যে কথা বলে না। একটা লোকের পারসেপশন ভুল হতে পারে, তার বিশ্লেষণ ভুল হতে পারে, স্ট্যাটস তো ভুল হতে পারে না, স্ট্যাটস তো স্ট্যাটসই। এই স্ট্যাটসে আপনাদের যে কোনো কারোর কাছে যদি এই স্ট্যাটসটা থাকে, আপনি যদি কেকেআর হন, আপনি কি স্পিনিং উইকেট চাইবেন? আপনি তো ঠিক উল্টো চাইবেন যে আমার স্পিনিং উইকেট দরকার নেই, কারণ আমার ব্যাটসম্যানরা ওখানে রান করতে পারছে না। আপনি বলবেন নর্মাল উইকেট দাও। কেকেআরের এটাই সমস্যা যে কেকেআর নিজেরা কি চায় সেটা নিজেরাই এবার জানে না, এবং নানান রকম কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে কেকেআরের মধ্যে।
যে কাকে খেলানো হবে, কাকে রাখা হবে। অভিষেক নায়ার অবশ্য এই ম্যাচে কেকেআর টিমের সঙ্গে যোগ দিয়েছেন। এমন চলছে তাকে ঘিরে যেন মনে হচ্ছে যে ফার্গুসন এসছেন কেকেআরের কোচিং বেঞ্চে বসে আছেন। কারণ কেকেআর দিনের শেষে তো খেলবে ক্রিকেটার, আর কেকেআরের অলরেডি 6 জন কোচ আছে। 6 জন কোচ আছে, টোটাল টিমটা আমার যতদূর মনে হয় 21 জনের, মানে যারা মাঠে যদি 11 জন খেলে, সাপোর্ট স্টাফ হচ্ছে প্রায় 21 জন। এবার প্রবলেম হচ্ছে যে কার কাজটা কি? দিনের শেষে কাজ একটাই, অন্যের চেয়ে বেশি রান করো, অন্যের চেয়ে বেশি উইকেট নাও। খুব সিম্পল। ক্রিকেট খেলাটা জটিল হয়েও কোথাও গিয়ে খুব সহজ, যে অপোনেন্টের চেয়ে বেশি রান করো, অপোনেন্টের বেশি উইকেট নাও। সেটাই তো হচ্ছে না। বলতে বলতে একটা ছোট্ট বিরতির প্রয়োজন হয়ে গেছে। একটা বিরতি, কোথাও যাবেন না, জাস্ট খুব দ্রুত আমরা বিরতির পর ফিরছি। ফিরে এলাম বিরতির পর। নাইট রাইডার্সের অবস্থাটা কি জানেন? হয় এসপার নয় ওসপার, এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যে ওদের বলতে হবে নাও অর নেভার। এরকম সিচুয়েশনে অনেক সময় শাহরুখ খান টিমকে একটা মেসেজ পাঠান, হয় ভিডিও করেন অথবা ইন্ডিভিজুয়ালি টেক্সট করেন। এখন দেখি ইন্ডিভিজুয়ালি টেক্সট করেন না, একটা মেসেজ পাঠান সিইও ভেঙ্কি মাইসোরকে, উনি সেটা পড়ে দেন বাকি টিমের জন্য। এমন একটা পরিস্থিতি কেকেআরের অন্দরমহলে যে একটা কনফিউশন শুরু হয়ে গেছে, যেটা একটা চ্যাম্পিয়ন টিমের পক্ষে খুব খারাপ সংকেত। বলতে বলতে আমার মনে হচ্ছে যে ওখানে বেশ কিছু ভিড় জমছে দেখতে পাচ্ছি। মানুষ এখনও আসছেন, কলকাতার লোক কেকেআরের সঙ্গে এখনও আছেন, আশা করছেন যে ঠিক কলকাতা ফিরে আসবে, একটা প্রত্যাবর্তন ঘটাবে। আমি একটু জয়জ্যোতি ঘোষের কাছে আবার যাচ্ছি। জয়জ্যোতি, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ গৌতম দা, কি পরিস্থিতি একটু বলো। গৌতম দা, আর কিছুক্ষণ পর খেলা শুরু, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা যারা রয়েছে আমার সঙ্গে, কলকাতার ক্রিকেট অনুরাগীরা রয়েছে, তারা কি ভাবছে আজকের ম্যাচ নিয়ে। ইডেন গার্ডেন্সে ম্যাচ কলকাতা বনাম গুজরাট। জানো ভালো করেই যে কলকাতা 7 নম্বর পজিশন, এবং কার্যত ডু অর ডাই ম্যাচ কলকাতার জন্য। কিভাবে দেখছো আজকের ম্যাচ? আজকের ম্যাচে আমরা কলকাতা নাইট রাইডার খুব সুন্দরভাবে জিতবে আশা রাখছি আমরা প্লেয়ারদের থেকে। আর অ্যান্ড্রে রাসেল, আমি পড়ে এসেছি অ্যান্ড্রে রাসেলের জার্সি, তো অ্যান্ড্রে রাসেল আজকে আশা করছি ভালো খেলবে, ভালো 6 মারবে, আমরা এই আশা রাখছি। অ্যান্ড্রে রাসেলের উপর এখনো ভরসা রাখছে প্রত্যেকে। এখানে কিছু ফ্যান্স রয়েছে, কিছু ফ্যান্সের ব্যাঙ্গালোর জার্সি দেখছি। কলকাতার জন্য কি বলবে? কলকাতা আজকে জিতবে, আজকে নারায়ণ ভালো খেলবে। আপনাদের এখানে আরসিবি জার্সি কেন? आज हम लोग यहाँ पे मोहम्मद सिराज को सपोर्ट करने आए हैं और आज गुजरात जीतेगी और मियां मैजिक अपना मैजिक बिखेरेगा और वो 5 पंजा मार करके वो टीम को अपना जिताएगा। और हम लोग अपना जो गुजरात में प्रिंस है हमारे, वो प्रिंस भी आज शतक मारेंगे, ये आपको गारंटीड है। তো কলকাতা গুজরাট সমর্থকরা এক হয়ে গেছে, এবং পরিষ্কার এটা যে গুজরাটের জন্য সাপোর্ট থাকছে ইডেন গার্ডেন্সে। মোহাম্মদ সিরাজ দুর্ধর্ষ বোলিং করছেন, প্রসিদ কৃষ্ণা প্রাক্তন নাইট, এবং এই উইকেট যেটা নাকি এই ম্যাচের আগে দুটো বিষয় নিয়ে খুব বড় আলোচনা চলছে, সেটা হচ্ছে ইডেন উইকেট এবং অভিষেক নায়ার। এই দুটোকে কেন্দ্র করেই কিন্তু কলকাতা গুজরাট ম্যাচের যাবতীয় আলোচনা। অভিষেক নায়ার গতকাল যেটা দেখা গিয়েছে যে প্রত্যেক ক্রিকেটারকে ধরে ধরে প্র্যাকটিস করাচ্ছেন, রমনদীপের ওপর অনেকটা সময় দিয়েছেন, রিঙ্কু সিংকে সময় দিয়েছেন। রিঙ্কু সিংয়ের যদিও চোট লেগেছে গতকাল, তবে তারপর নাইট টিম সূত্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে চোট অতটা গুরুতর নয়, তিনি খেলবেন। তবে এখনো কোথাও গিয়ে যারা রয়েছেন নাইট সমর্থকেরা, তারা রাসেলের ওপর কিন্তু ভরসা রাখছেন। তবে আরো একটা বলতে বলতে জয়জ্যোতির যোগাযোগ মনে হলো বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা দেখলাম যে এখনো সমর্থকরা কেকেআরের জন্য এখনো গলা ফাটাচ্ছেন। একজন আমার খুব গুজরাটের সমর্থক বলে দিলেন যে শুভমান গিল আজকে প্রিন্স আমাদের সেঞ্চুরি করবেই এবং সিরাজ উইকেট নেবেন। অ্যাকচুয়ালি গুজরাট টাইটান্সের অ্যাটাকটা খুব ভালো, কারণ মোহাম্মদ সিরাজ আছেন, প্রসিদ কৃষ্ণা যিনি একসময় কেকেআরে খেলতেন, এখন হায়েস্ট উইকেট টেকার, তার সঙ্গে আছেন সাই কিশোর এবং রশিদ খান। এই টুর্নামেন্টে এখন অবধি রশিদ খান ভালো খেলেননি, কিন্তু কেকেআরকে দেখলে ইডেন গার্ডেন্সে এর আগে রশিদ খান জ্বলে উঠেছেন ব্যাট হাতে বল হাতে, এরকম বহু নিদর্শন আছে। কে বলতে পারে রশিদ খানই গুজরাট টাইটান্সের তুরুপের তাস হয়ে গেলেন না। কেকেআর বোলিংয়ের অবস্থা কিন্তু ভালো, পেস এবং স্পিনার মিলে বৈভব অরোরা যিনি আজকে বোর্ডের চুক্তিতে ঢুকতে পারেননি, হর্ষিত রানা ঢুকেছেন ভালো, এবং তার সঙ্গে স্পিনার তো আছেনই, আপনারা জানেন সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী টুর্নামেন্টের সবচেয়ে ভালো স্পিনিং কম্বিনেশন। কিন্তু প্রবলেমটা হচ্ছে ব্যাটিং, এবং আমার হাতে থাকা এই কাগজটা বলছে
যে গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বল খেলেছে কেকেআর 42%। একটা টিম 42% ডট বল খেলেছে। মিডল ওভার্সে সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে 28টা। এই টুর্নামেন্টে মিডল ওভারের মানে 7 থেকে 17-র মধ্যে সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে সিএসকে, যারা তালিকায় নিচে আছে, সবচেয়ে নিচে, তারা 29টা উইকেট হারিয়েছে, আর কেকেআর হারিয়েছে 28টা উইকেট। তার মানে আমরা কি দেখছি যে টুর্নামেন্টের লিগ টেবিলে নিচের দিকের দলগুলোর মধ্যে যা প্রবণতা আছে কেকেআরের মধ্যেও সেটা আছে। অর্থাৎ কেকেআর কোথাও ফার্স্ট বয় নয়, সেকেন্ড বয় নয়, কেকেআর কোথাও ভালো জায়গায় নেই। যদি না স্পিনারদের কথা আমরা বলি, স্পিনাররা কেকেআরকে বাঁচিয়ে রেখেছেন, কিছুটা পেসাররা বাঁচিয়ে রেখেছেন। এবং আবার বললাম যে আশিস নেহরা আজকে ওখানে ঘন্টা বাজাবেন। রেফারিদের নামও অ্যানাউন্সড হয়ে, আম্পায়ারদের নাম অ্যানাউন্সড হয়ে গেছে। ম্যাচ রেফারি রাজীব শেঠ, বেঙ্গলের প্রাক্তন ক্রিকেটার। আবহাওয়া দেখে মনে হচ্ছে অন্তত আজকে বৃষ্টি ব্যাঘাত ঘটাবে না। দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। এবং গুজরাট টাইটেন্স হচ্ছে এই টুর্নামেন্টে বোলিং অ্যাটাক এদের সবচেয়ে সুসম্পন্ন, সবচেয়ে ওয়েল ব্যালেন্সড। এবার তাদের সঙ্গে যদি কেকেআর বোলিং পিচে খেলার চেষ্টা করে তাহলে মুশকিল। আমি এক্ষুনি জাতীয় মিডিয়া থেকে খবর এলো, সবাই আসলে কেকেআরের পিচ নিয়ে খুব কৌতূহল রয়েছে। একজন বললেন 6 নম্বর পিচে খেলা হচ্ছে। এবার 6 নম্বর পিচটা কালো না লাল জানি না, 6 নম্বর পিচ থেকে খেলা হচ্ছে। আমাকে প্রডিউসার কিছু বলছেন 6 নম্বর পিচ থেকে খেলা হচ্ছে, সেই পিচে বল ঘুরবে কি ঘুরবে না সেটা আমরা দেখব। কিন্তু যদি পিচটা ব্যাটিং উইকেট না হয় তাহলে কিন্তু খুব মুশকিল। কাজেই কেকেআর ভার্সেস গুজরাট টাইটেন্স এই ম্যাচটা প্রচুর প্রশ্ন, কৌতূহল, জিজ্ঞাসা। আমরা ম্যাচটা কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে, তখন আমরা দেখতেই পাবো সন্ধ্যে 7:30 থেকে। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কেকেআরের জন্য আমাদের আপনাদের সবার শুভেচ্ছা রেখে। আজকের মতো আসছি, আবার রাত্রিরে আসবো।